বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ২০২৪-২৫ সালের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে এসালম গ্রুপের অর্থ আত্মসাৎ, পাচার এবং লুটপাটের চিত্র উঠে এসেছে। সেই প্রতিবেদনে আর কি বলা হয়েছে, এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো সহকর্মী জাহাঙ্গীর শাহর সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে এসালম গ্রুপকে নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এসালম গ্রুপকে নিয়ে কি উঠে এসেছে? ধন্যবাদ আপনাকে। আমরা জানি এসালম গ্রুপ বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং তারা নানা সময়ে সুযোগ সুবিধা নিয়েছেন, বৈধ অথবা অবৈধ যেভাবেই হোক তারা সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল তারা লুটপাট করেছে ব্যাংকিং সেক্টর থেকে এবং পাচার করেছে অর্থ। এই চিত্রটিও কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদনেও উঠে এসেছে। তবে প্রতিবেদনে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারা এই অ্যাসালম গ্রুপের এই অর্থ আত্মসাৎ এবং পাচার এইসব জিনিসকে একটি কেস স্টাডি হিসেবে দেখেছে। সেখানে বলা হয়েছে যে এস গ্রুপ নামে একটি গ্রুপ এই লুটপাট এবং পাচার করেছে। পরে আমাদের প্রথম আলোর পক্ষ থেকে বিএফআইর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে আমরা যে এস গ্রুপের যে কেস স্টাডিজটি দেওয়া হয়েছে সেটি আসলে অ্যাসালম গ্রুপ, এবং বিএফআইয়ের প্রতিবেদন অনুযায়ী অ্যাসালম গ্রুপ প্রায় ২.২ লাখ কোটি টাকার মতো অর্থ লুটপাট এবং পাচার করেছে। আচ্ছা, এই যে লুটপাটের কথা বলছেন, আসলে তারা আসলে কিভাবে লুটপাট করেছে আর বিদেশে পাচারই বা কিভাবে করেছে? ধন্যবাদ। আসলে ঋণ নেয় কিভাবে? নামে বেনামে, অর্থাৎ নিজের প্রতিষ্ঠানের নামে নেয় অথবা কাগজে কোম্পানির নামে নেয়। এভাবেই ঋণ নিয়েছে অ্যাসালম। আমরা যে ২.২ কোটি টাকার হিসাব দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পেরেছি বিএফআই এর প্রতিবেদনে অ্যাসালম গ্রুপের ৪৩টি প্রতিষ্ঠানের নামে প্রায় ৯০,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, আর বেনামে ঋণ নেওয়া হয়েছে প্রায় ৯৮,০০০ কোটি টাকা, এবং বাকি প্রায় ৩৭,০০০ কোটি টাকা বিভিন্ন উপায়ে ঋণ বের করে নেওয়া হয়েছে। কিন্তু তাহলে পাচার হলো কিভাবে? তাহলে কিন্তু আমরা একটা সহজ হিসাব দেখি যে অ্যাসালম গ্রুপ যে ঋণগুলা নিয়েছে সেই ঋণের বিপরীতে তারা যে বন্ধক রেখেছে যেসব সম্পদ তার পরিমাণ ৩২,০০০ কোটি টাকা। তার মানে একটা বিপুল অর্থ কিন্তু সমন্বয়হীনতার মধ্যে রয়েছে ঋণের। তার মানে এই টাকাগুলো তাহলে কোথায় গেল? এই টাকাগুলো আসলে পাচার করে দেওয়া হয়েছে এবং নানা অনিয়ম করে ঋণ বের করে নিয়ে তারা এগুলো দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছে বলে নানা সময়ে অভিযোগ উঠেছে। এখনো যেহেতু তদন্তটি চলমান আছে, তাহলে আসলে পুরো তদন্তটি হওয়ার পর একদম সঠিক অঙ্কটি জানা যাবে। তবে অ্যাসালম গ্রুপ পাচার করেছে সেটি প্রায় সব সরকারি সংস্থাগুলোই বলছে সেটি নিশ্চিত। আমি আসলে জানতে চাই যে আসলে কোন কোন দেশে পাচার করেছে আর সম্পদই বা কোন দেশে করেছে তারা? আচ্ছা, প্রথমে এখানে পাচারটা কিভাবে হয়? পাচার কয়েকভাবে হতে পারে। এর মধ্যে সবচেয়ে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যে উপায়টি ব্যবহার করে সেটি হলো আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে পাচার হয়। সেটা হলো যত টাকার পণ্য আমদানি করা হয় তার চেয়ে বেশি দেখানো হয় তার দাম। সেভাবে টাকাটি তারা বিদেশে পাঠিয়ে দেয়। এভাবে আসলে টাকা পাচার হয়। আবার আরেকটি উপায় হুন্ডির মাধ্যমে। অ্যাসালম গ্রুপ হুন্ডির মাধ্যমেও টাকা পাচার করেছে বলে আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি। বিএফআই এর প্রতিবেদনেও তা উঠে এসেছে। আরেকটা ট্রাস্ট অ্যাকাউন্টের মাধ্যমে পাচার হয়। তাহলে এখন হচ্ছে কোন দেশে পাচার হতে পারে? এখন সাধারণত যেসব দেশে করের হার কম অথবা করের শূন্য হার থাকে, যাদেরকে আমরা ট্যাক্স হেভেন বলি, যেখানে টাকা নিয়ে গেলে কেউ প্রশ্ন করে না, তো কর দিতে হয় না, সেসব দেশে আসলে টাকা পাচার হয়। এই অ্যাসালম পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে টাকা পাচার করেছে বলে নানা সূত্রগুলো বলছে, এবং বিএফআই এর সেই প্রতিবেদন। দেশগুলোর নাম কি এসেছে? না, আসলে সরাসরি বলা যাবে না যে এটা অ্যাসালম এই দেশে টাকা পরিচালনা করে, কিন্তু আমরা এটা একটা বোঝা যায় অ্যাসালম গ্রুপের মূল ব্যক্তিদের কোথায় কোথায় সম্পদ আছে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র এবং বিএফআই এর প্রতিবেদনগুলোতে দেখা গেছে যে অ্যাসালমের সূত্র এখন পর্যন্ত ৪টি দেশে সম্পদ পাওয়া খবর জানা গেছে। এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস এবং সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ে তাদের সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে বিভিন্ন সরকারি প্রতিবেদন দেখা গেছে, এবং বিএফআই প্রতিবেদনে সেটা বলা আছে। আপনি একটু আগে তদন্তের কথা বলছিলেন, আসলে কি ধরনের তদন্ত চলছে?
বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এসেছে, তখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার পরিবার এবং 10টি বড় শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি, দুর্নীতি, অনিয়ম, অবৈধভাবে অর্থ উপার্জন এসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তগুলো এখনো কিছু কিছু তদন্ত সম্পন্ন হয়েছে, আবার কিছু তদন্ত এখনো চলমান আছে। সেখানে অ্যাসালম গ্রুপের নামও আছে। তাদের বিরুদ্ধে আসলে সম্পদ পাচার, অবৈধভাবে অর্থ উপার্জন, নামে বেনামে ঋণের অনিয়ম, এসব অভিযোগই বেশি এসেছে। তারপরে এই পুরো বিষয়টি আসলে সরকারি একটা সংস্থা তো করে না, এর মধ্যে যেসব যারা তদন্ত করছে তার মধ্যে আছে বিএফআইও, দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড। তারা এক একটা তাদের যে কাজটা এইসব সংস্থা করেন, তারা এক একটি বিষয়কে তারা আলাদা আলাদাভাবে দেখছেন এবং তবে তাদের নিজেদের মধ্যে একটা সমন্বয় করে পুরো বিষয়টা তদন্তের মধ্যে রেখেছেন। আমি একটু পরিষ্কার হতে চাই, আসলে এই নামে বেনামে ঋণ আসলে কিভাবে নেওয়া যায়? নামে বেনামে ঋণ হয়েছে যে, ধরেন একটি শিল্পগোষ্ঠীর 10টা কোম্পানি আছে, সবাই এই 10টা কোম্পানির নাম জানি, তাদের প্রোডাক্ট ব্যবহার করি অথবা তাদের সেবা নেই, কিন্তু এর বাইরেও তারা কাগজে কোম্পানি রাখেন, হয়তো নিজের নামে না, অথবা আত্মীয় স্বজনের নামে অথবা পরিচিত জনদের নামে কাগজে কোম্পানি তৈরি করেন, এটাকে শেল কোম্পানিও বলে। এই কাগজে কোম্পানিগুলা যেহেতু তারা সমাজের প্রভাবশালী লোক এবং আর্থিক এবং ব্যাংকিং সেক্টরে বেশ প্রভাবশালী লোক, তাদের এই প্রভাবশালী লোক হওয়ার কারণে তারা নিজস্ব ওই ব্যাংক ব্যবস্থা থেকে এই কাগজে কোম্পানির কাছ থেকে বেনামে ঋণ, মানে আসলে ঋণের সুবিধাটা, টাকাটা যাচ্ছে ওই ব্যবসায়ীর হাতে যিনি বেনামে কোম্পানি খুলেছেন, কিন্তু দেখা যাচ্ছে এই কোম্পানির মালিক হয়তো তার পরিচিত কেউ, যেন আত্মীয় স্বজন অথবা অন্য কেউ, কিন্তু আসলে এটা আসলে নামে মাত্র তার নামে কোম্পানিটা ওই ব্যক্তির নামে আছে, কিন্তু তার মানে বলছেন যে ওই ব্যাংকও জানতো আসলে এইগুলো আসলে সঠিক কাগজপত্র নেই, নামে বেনামে করা হচ্ছে। তারপরে আবার এটার আরেকটা উদাহরণ আমরা যদি দেখতে পারি, অ্যাসালম গ্রুপ বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 60টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। তখন একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সদস্যদের ব্যবহার করে এই ব্যাংকগুলার নিয়ন্ত্রণ নিয়েছিল। তখন এই যে নামে বেনামে ঋণ নেওয়ার বিষয়টা কিন্তু তখন চলে আসে, যেহেতু এই ব্যাংকগুলোতে নিয়ন্ত্রণ ছিল অ্যাসালম গ্রুপেরই, তারা বেনামে ঋণ নেওয়াটা তাদের জন্য অনেকটাই বেশি সহজ হয়ে যায় এবং যেহেতু তারা প্রভাবশালী, এই ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে তারাই, এভাবেই তারা ঋণ বের করেছে আসলে ব্যাংকগুলো থেকে। আচ্ছা, ঋণ নিয়েছে নামে বেনামে, সেই অর্থ তারা বিদেশে পাচারও করেছে। এখন সেই পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা কতটা সম্ভব? একটি বড় ধরনের জটিলতা আছে, যেমন অ্যাসালম গ্রুপের মূল ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে ফেলেছেন। এখন তাদের কাছ থেকে এই পাচার করা অর্থ ফেরত আনাটা একটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া বলে মনে করছেন খোদ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিজেই। তবে এই পাচার করা টাকা ফেরত আনতে কিছু চুক্তির অথবা আইনি কাঠামোর দরকার হয়, যেমন যে দেশ থেকে আমি টাকাটা ফেরত আনবো, আমি সন্ধান পেয়েছি ওই দেশে আমার দেশের একজন নাগরিকের টাকা আছে, সম্পদ আছে, অর্থ আছে, তার সঙ্গে আমার একটা দ্বৈত কর পরিহার চুক্তি থাকে, ওই চুক্তির আওতায় আনতে পারি। তারপর ওই দেশ থেকে পাচার টাকা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশকে চুক্তি করতে হবে, অথবা অনেক দেশের সঙ্গে আছে, সব দেশের সঙ্গে চুক্তি হলে পরে অথবা ওই দেশ যদি রাজি হয় এই চুক্তির আওতায় টাকা ফেরত দিতে অথবা অর্থ ফেরত দিতে, তাহলেই সম্ভব। তবে এটা ঠিক যে এসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টাকা ফেরত আনার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। তবে মনে রাখতে হবে যে যারা টাকা পাচার করেছেন, অর্থ পাচার করেছেন, তারা যেসব দেশে নিয়ে গেছেন, আসলে সেসব দেশে কিন্তু তাদের বিনিয়োগ হিসাবে নিয়ে গেছেন। যেসব দেশে টাকাটা অর্থ সম্পদ আসে, সেসব দেশে বিনিয়োগ হলো তাদের দৃষ্টিতে। সেই বিনিয়োগ করা টাকা যখন ফেরত আনাটাও এক ধরনের ওইসব দেশকে রাজি থাকতে হবে যেখানে তাদের টাকাটা, অর্থগুলো আছে। তবে বিএফএ যে সম্প্রতি যে 2024-25 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনের যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে বিএফএ প্রধান বলেছেন যে এই বছরের শেষ নাগাদ হয়তো অর্থ পাচারের ফেরত আনা নিয়ে একটি ভালো খবর দিতে পারবেন বলে উনি আশাবাদ প্রকাশ করেন। তারা যথেষ্টভাবে সক্রিয় আছেন টাকা ফেরত আনার বিষয়ে, তারা যথেষ্টই সক্রিয় আছেন। আমরা সেই আশায় আছি যে তারা ফেরত আনতে পারলে দেশের জন্য ভালো হবে, যে টাকাটা দেশ থেকে চলে গেছে সেটা ফেরত এসে অর্থনীতিতে যোগ হবে, অর্থনীতি হয়তো আরেকটু চাঙা হবে, অর্থনীতির নতুন বিনিয়োগের পথ তৈরি হবে।
আমরা চাই আসলে এই ভালো খবরটা খুব দ্রুতই চলে আসুক। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।